আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে হাসপাতালগুলোতে রোগীর চাপ। প্রায় সব বেড পূরণ হওয়ায় নতুন জটিল রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ভর্তি হওয়া রোগীর 25%কেই আইসিইউতে সাপোর্ট দিতে হচ্ছে। প্রথম দফার করোনা সংক্রান্তের তুলনায় এবারের আক্রান্ত রোগ অনেক বেশি জটিল। সামান্য জ্বর নিয়ে আসা রোগীদের অধিকাংশেরই কিছুক্ষণের মধ্যে ডায়রিয়া ও প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। এমনকি আগের তুলনায় এবার রোগীদের অক্সিজেন বেশি লাগছে। এত কিছুর পরও মানছেন না কেউ স্বাস্থ্যবিধি। করোনা ভাইরাস মহামারীর নতুন ধাক্কা সামাল দিতে দেশের পর্যটন অঞ্চলসহ জনসমাগম হয় এমন সব অনুষ্ঠান বন্ধ করতে সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত 20 দিনে রোগীর সংখ্যা প্রায় 45,000 বেশি আমরা রোগী সংক্রামিত হয়েছে। এর একটা বিরাট অংশ যদি হাসপাতালে সেবা নিতে আসে তাহলে পরে সেই সেবা দেওয়াটা দুরূহ হয়ে যাবে। বিনোদনমূলক জায়গাগুলো অর্থাৎ কক্সবাজার, বান্দরবন বা বিভিন্ন রকমের যে বিনোদনমূলক অনুষ্ঠান জায়গা আছে এই জায়গাগুলোকে আপাতত সেইখানে বন্ধ রাখা বা সীমিত করা, এটা আমরা একটা প্রপোজাল দিয়েছি। আমরা প্রপোজাল দিয়েছি যাতে পিকনিক না হয়, যাতে বিয়ে শাদীটা আপাতত বন্ধ রাখে অথবা সীমিত করে। ওয়াজ মাহফিল এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, যে সমস্ত অনুষ্ঠানে লোক সমাগম হয় এগুলোকে সীমিত করা বা বন্ধ করে দেওয়া, এই সিদ্ধান্ত সরকার নিবে এবং আমরা সেই প্রপোজালও আমরা দিয়েছি। ব্রাহ্মণবাড়িয়া আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গত দুদিনে বিক্ষোভকারীদের সংঘর্ষে 10 জন নিহত হয়েছে এবং পুলিশ সহ আহত হয়েছে 1.5 শতাধিক। এই ঘটনায় 6,500 অজ্ঞাত লোককে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সিলেট, ঢাকা নোয়াখালী ও ঢাকা চট্টগ্রাম রেলপথে 11 ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার কারণে এসব রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। সকালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। পরে তিনি সাংবাদিকদের জানান, প্রতিটি ঘটনার জন্যই মামলা হবে। তবে চট্টগ্রামে হেফাজতে ইসলামের তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এর আগে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হাটহাজারী থানা, ভূমি অফিস ও ডাক বাংলো সহ বেশ কিছু সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। অন্যদিকে রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় অজ্ঞাত 500 থেকে 600 জনকে আসামি করা হয়েছে। 27 তারিখ এবং 28 তারিখে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাস্থলগুলো আমরা পরিদর্শন করছি। সেই ঘটনাস্থলগুলো আলামত সংগ্রহের জন্য আমরা স্পেশালাইজড টিম ডেকেছি এবং প্রত্যেকটা ঘটনা সংক্রান্তেই আলাদাভাবে কিন্তু মামলা হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রক্ত ঝরানোর দায় সরকারকেই নিতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার স্বাধীনতা বিরোধী। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিও জানান তিনি। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন দিন। অন্যথায় প্রতিটি ডিক্টেটর কর্তৃত্ববাদী সরকারের যেভাবে পরিণত হয়েছে আপনাদেরকে একভাবে বিদায় নিতে হবে।
মোদির আগমনের কারণে নয়, দেশে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপি জামাতের নির্দেশ ও পৃষ্ঠপোষকতায় এমন তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই অভিযোগ করেন। বায়তুল মোকাররম, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানান তথ্যমন্ত্রী। পেশাগত দায়িত্ব পালনে কোনো সাংবাদিক যেন আক্রান্ত না হন, সেজন্য সব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে আমরা বদ্ধপরিকর। পেশাগত দায়িত্ব পালন করার সময় কোনো সাংবাদিকের উপর হামলা এটি দুঃখজনক, অনভিপ্রেত, অগ্রহণযোগ্য, নিন্দনীয়। দর্শক, এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপেল, স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবেলায় বেশ কিছু নির্দেশনা ও প্রস্তাব করেছেন, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, দিনকে দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উনি নিজেও আসলে খুব চিন্তিত। কিছুক্ষণ আগে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে যে একটি অনুষ্ঠান হয়েছিল, সেখানে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে যেসব আক্রান্ত জায়গাগুলো রয়েছে সেগুলো আসলে লকডাউন বা আংশিক লকডাউনের পরামর্শ উনি দিয়েছেন সরকারকে। পাশাপাশি যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, পর্যটনের স্পটগুলো রয়েছে, সেগুলো যাতে বন্ধ করে দেওয়া হয় এই মুহূর্তে, সেটিও আসলে সে প্রস্তাবনায় রাখা হয়েছে। আর আপনাকে বলে রাখি যে এই মুহূর্তে উনি যেটি বলেছেন যে হাসপাতালগুলোতে কিন্তু রোগীর চাপ বেড়েছে, অর্থাৎ 2 সপ্তাহে যে হারে আসলে করোনা রোগীগুলো ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে, সেই অনুযায়ী কিন্তু তুলনামূলক কিন্তু হাসপাতালের কিন্তু যে শয্যার সংখ্যা কিন্তু বাড়ানোর কোনো সুযোগ নেই। এই জন্য স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে যতই আমরা বাড়াই না কেন, শয্যা সংখ্যা বাড়াই, আইসিইউ বাড়াই, সাধারণ মানুষ যদি সচেতন না হয়, আসলে এক সময় কিন্তু এগুলো আসলে হিমশিম খাওয়ার মতো পরিবেশ তৈরি হবে। তবে বলে রাখি যে উনি বলেছেন যে আইসিইউর যে সংকটের কথা যেটি বলা হচ্ছে গণমাধ্যমে বেশ কয়েকদিন ধরেই, উনি বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে 40টি আইসিইউ করোনার যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে আসলে দেওয়া হবে। পাশাপাশি উনি বলেছেন যে এখনকার যে পরিস্থিতি রয়েছে, 2-1 দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করে আসলে পরবর্তী সিদ্ধান্তগুলো জানানো হবে। অর্থাৎ যে সিদ্ধান্তের কথা উনি কিছুক্ষণ আগেই বলেছেন যে আমাদেরকে, যে আংশিক লকডাউন হওয়ার প্রস্তাবনা উনি দিয়েছেন। পাশাপাশি যে পরিবহন সেক্টরে উনি বলেছেন যে যাত্রী যাতে অর্ধেকে নিয়ে চলাচল করে, সেটিও কিন্তু উনি উল্লেখ করেছেন। তবে সবকিছু মিলে আপনাকে বলে রাখি যে করোনার ভয়াবহ পরিস্থিতি এখনো চলছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যে 54টি আসলে করোনা ইউনিট রয়েছে, বেড রয়েছে, সবগুলোতেই কিন্তু আসলে করোনা রোগী ভরে গেছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আপেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন আপেল শাহরিয়ার। পবিত্র লাইলাতুল বরাত আজ। হিজরি শাবান মাসের 14 তারিখ দিনগত রাত হিসেবে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ রাতে পালিত হবে এটি। এই উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। মহামান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। করোনা মহামারীর কারণে গত বছর মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে বসেই ইবাদত করার আহ্বান জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। তবে এবার এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। প্রতি বছর রমজানকে ঘিরে শবে বরাতে বাড়ে নিত্যপণ্যের দাম। এবার আগে থেকেই বেড়েছে প্রতিটি পণ্যের দাম। দুধ, চিনি, তেল, ছোলা, বেসন সহ প্রতিটি পণ্যের দাম বাড়তি। লাগামহীন গরুর মাংস, মুরগি সহ সব ধরনের মাংসের দাম। এছাড়া মৌসুম পরিবর্তনে বেড়েছে সবজির দামও। জাহিদ রহমান জানাচ্ছেন বিস্তারিত। রমজানকে ঘিরে শবে বরাতের সময় যেখানে পণ্যের দাম বাড়তে শুরু করত, তা এখন কৌশল পাল্টিয়ে আরও 2 সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে। গরুর মাংস প্রতি কেজি 600 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি এখন 180 টাকা, লেয়ার 220, সোনালী 390 আর দেশি মুরগি 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 600 টাকা করেই ছিল, এখন একটু তেয়ারের বাজারে একটু দাম বেশি, তারপরও কাস্টমার ক্রেতা কম, তো এই কারণে 600 টাকা করে ব্যস্ত হইতেছে। মালের সাপ্লাই কম, আমদানি নেই, একদম আমদানি নেই। আরতে গেলে আরতদাররা যদি জিজ্ঞাসা করি বলে যে সাপ্লাই কম। গেল কয়েক সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে তেল,
চিনি, ছোলা, বেসন সহ নিত্যপণ্য। ব্র্যান্ড বেঁধে বাড়তির দিকে গুঁড়ো দুধের দামও। 2 সপ্তাহ আগের থেকে চিনির দাম বাড়তি, যেমন আগে প্যাকেট বেচতাম আমরা 65 টাকা করে বেচতাম, তখন বেচা লাগে 72 টাকা, 75 টাকা রেট। দুধের দাম অনেক বেড়ে গেছে, আর তেলের দাম তো প্রতি লিটারে 5 টাকা করে বাড়ছে, এই যে ইদানিং 5 টাকা করে প্রতি লিটারে বাড়ছে। মৌসুম পরিবর্তন হওয়ায় কমতে শুরু করেছে শীতের সবজির সরবরাহ, তাই দামও চড়া। একই অবস্থা পটল, ঢেঁড়স, বরবটি, করলার দামও। পেঁপে 30 টাকা কেজি, গাজর 30 টাকা কেজি, বেগুন 40 টাকা কেজি, বরবটি 60 টাকা কেজি, আর এই যে বেগুন 40 টাকা কেজি, লাউ 50 টাকা পিস। বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা দুষছেন ক্রেতারা। দাম তো বেশি, দিনে দিন তো পারতেছি না, ভোগান্তি তো হবেই, আমাদের কপালের ফের আর কি। মনিটরিং করলে ভালো হয়, এরা একটু জবাবদিহিতার আওতায় থাকলে ভালো হয়। আসন্ন রমজানকে ঘিরে বাজারে নিত্যপণ্যের দামের লাগাম টানতে না পারলে অস্থিরতার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। জাহিদ রহমান, RTV, ঢাকা। দিনাজপুরের হিলিস্থল বন্দরের খুচরা বাজারের সপ্তাহের ব্যবধানে আবারও কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। প্রকারভেদে প্রতি কেজি 8 থেকে 10 টাকা কমেছে। আমদানি বেশি হওয়ায় দাম কমেছে বলে জানায় ব্যবসায়ীরা। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 28 থেকে 30 টাকায়, আজ তা 20 থেকে 22 টাকা বিক্রি হচ্ছে। হিলি কাস্টমস জানায় চলতি সপ্তাহে স্থল বন্দরটি হয়ে 1023 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ভারতীয় পেঁয়াজ গত সপ্তাহে ছিল 28 থেকে 30 টাকা কেজি, এই সপ্তাহে দাম কমে পেঁয়াজের দাম দাঁড়াইছে 20 থেকে 22 টাকা কেজি। দেশি পেঁয়াজও আছে, ভারতের পেঁয়াজও আছে। ভারতের পেঁয়াজ দাম কম হওয়ার কারণে বেশি নিচ্ছে। দক্ষ ব্যবস্থাপনায় মার্কেন্টাইল ব্যাংক তৃণমূল পর্যায়ের মানুষের আস্থা অর্জন করে কোভিড-19-এর চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করলেন ব্যাংকটির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। তিনি বলেন, ব্যাংকের উপশাখা চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি আসবে। মার্কেন্টাইল ব্যাংকের ফেনীর সিন্দুরপুর একাডেমি রোড, পটুয়াখালীর কালীশুরি বাজার, ঢাকার ডাকপাড়া ও কুমিল্লার চাতিপট্টি উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। মতিঝিলে প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, পরিচালক ASM ফিরোজ আলম ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান MA খান বেলাল। ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের অক্লান্ত প্রচেষ্টা আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে চলেছি। আমি বিশ্বাস করি আমাদের উপশাখাগুলো মার্কেন্টাইল ব্যাংকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনের চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবিলা লক্ষ্যে আত্মবিশ্বাসী। আমরা বিশ্বাস করি মার্কেন্টাইল ব্যাংক গ্রাহক বিন্দুকে উৎকৃষ্ট সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের প্রথম সারির আর্থিক সেবা প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান দৃঢ় করতে সক্ষম হবে। বিপুল পরিমাণ আমানত ও অগ্রিম আমাদের ব্যাংকের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। 2020 সালের ব্যাংক মোট 17,277 কোটি টাকার আমদানি এবং 13,541 কোটি টাকার রপ্তানি ব্যবসা পরিচালনা করেছে। মতুয়া সম্প্রদায়ের শিক্ষা বিস্তারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওরাকান্দিতে গার্লস স্কুল ও প্রাথমিক বিদ্যালয় তৈরির ঘোষণা উচ্ছ্বসিত স্থানীয়রা। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সহায়তায় তাদের উন্নত জীবন নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। তবে সবকিছু ছাপিয়ে একজন সরকার প্রধানকে কাছে পেয়ে খুশি মতুয়া সম্প্রদায়ের মানুষ। গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের তথ্যছবিতে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে নিজ গ্রামে দেখা হবে এমনটা কল্পনাতেও ছিল না ওরাকান্দিবাসীর। গেল 27শে মার্চ স্বপ্ন সত্যি হলে আনন্দে ভাসেন সবাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে গোপালগঞ্জের ওরাকান্দি ঠাকুরবাড়িতে পৌঁছালে মতুয়া সম্প্রদায় তাকে বরণ করে নেয়। পরে মোদী হরিচাঁদ ঠাকুরের পুজো দেন। এরপর প্রদীপ প্রজ্বলন করে পুষ্পাঞ্জলি ও আরতি করেন। মতবিনিময় করেন ঠাকুরবাড়ির সদস্য ও মতুয়া সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে। আশ্বাস দেন বিদ্যালয় সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার। লড়কিয়োঁকে মিডল স্কুল কো আপগ্রেড করেগি। মোদীর আগমনে নতুন জীবনের স্বপ্ন দেখছেন সমাজে পিছিয়ে থাকা মতুয়ারা। আমাদের প্রাণ দাবিগুলো বলে গেছেন, উত্থাপন করেছেন, আমরা খুব আনন্দিত উৎফুল্লিত। আমাদের যে
চলমান যে সমস্যাগুলো আছেন উনি হয়তো দেখবেন। ভারত বাংলাদেশের যে মতুয়া সম্প্রদায়ের যে যোগাযোগ, এটা আমাদের আসা যাওয়ার মাধ্যমে সুগম ব্যবস্থার মাধ্যমে উনি এটা নিরসনের ব্যবস্থা রেখেছেন। উনি আন্তর্জাতিক পর্যায়ে মতুয়া সম্প্রদায়টাকে পৌঁছে দিলেন। ওরাকান্দিতে একটি গার্লস স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় স্থাপনের যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা তাতে আশান্বিত হয়েছি। ভারতের পশ্চিমবঙ্গে প্রায় 3.5 কোটি মতুয়ার বসবাস। মোদির আগমনে এ সম্প্রদায় সম্পর্কে বিশ্বে আরও প্রচার ও প্রসার ঘটবে বলে আশা ওরাকান্দিবাসীর। দীপ্তচন্দ্র পাল, RTV। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম দফা নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং দেশজুড়ে যে করোনার প্রাদুর্ভাবের সর্বশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবজিৎ গাঙ্গুলি। দেবজিৎ, নির্বাচনের পরে এখনো বিজেপি তৃণমূলের মধ্যে বাকবিতণ্ডা চলছে, এছাড়া করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনাকে প্রাথমিকভাবে বলে রাখি যে পশ্চিমবাংলায় যে নির্বাচন হয়েছে 30টি আসনে, সেই 30টি আসনে আবারও নির্বাচন হতে চলেছে আগামী 1 তারিখ। জেলাগুলো থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলোতে আবার দ্বিতীয় দফায় আবার সেই নির্বাচন হবে। যদিও বিজেপি এবং তৃণমূলের এই যে রাজনৈতিক লড়াই তা কিন্তু অত্যন্ত তুঙ্গে, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। গন্ডগোলের কিন্তু আভাস বিভিন্ন জেলা থেকে বারংবার আমরা পাচ্ছি। যদিও সেই এই গন্ডগোল বিচ্ছিন্নভাবে আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি। ফারিয়া, অন্যদিকে করোনার যা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, গতকালকে 292 শহর কলকাতায় ছিল, পশ্চিমবাংলা জুড়ে প্রায় 498 এর কাছে সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে। এই এমন একটা অবস্থাতে সরকারকে যথেষ্ট চিন্তার ভাঁজ কপালে ফেলছে। এই রকম একটা পরিস্থিতি নিয়েই কিন্তু নির্বাচন হতে চলেছে দ্বিতীয় দফার আগামী 1 তারিখে। ফারিয়া। দেবজিৎ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ জানাচ্ছিলেন কলকাতার প্রতিনিধি দেবজিৎ গাঙ্গুলি। ক্লেমন খেলার সংবাদ। দীর্ঘ 22 বছরের বন্ধ্যাত্ব ঘোচানোর পথে বাংলাদেশ। আজ নেপালকে হারাতে পারলে 1999 সালের পর দেশের বাইরে প্রথম শিরোপা জিতবে লাল সবুজের প্রতিনিধিরা। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45টায়। লিগ পর্বের সেরা দল হয়েই ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে কিরগিজস্তানকে 1-0 ব্যবধানে হারিয়েছে ডেমিরের দল, আর দ্বিতীয় ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লাল সবুজের প্রতিনিধিরা। আর 2 ম্যাচেই ড্র করে ফাইনালে উঠেছে নেপাল। সেদিক থেকে শিরোপা লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। এর আগে 1999 সালে এসএ গেমসে এই মাঠেই নেপালকে হারিয়ে দেশের বাইরে সর্বশেষ শিরোপা জেতে বাংলাদেশ। সংবাদ শেষ করব পঞ্চগড় ও শেরপুরে সূর্যমুখী চাষের খবরতে। তেলবীজ সূর্যমুখী চাষ করেছেন পঞ্চগড় ও শেরপুর চাষিরা। কম খরচে লাভ বেশি হয়, আরও অনেকেই ঝুঁকছেন এই চাষে। পুষ্টিমান সম্পন্ন ভোজ্য তেলের চাহিদা পূরণে সূর্যমুখী গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেরপুর থেকে মুগনিউর রহমান মনি ও পঞ্চগড় প্রতিনিধি রনি মিয়াজের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ধানের বদলে সূর্যমুখী ফুল চাষ করা হয়েছে জমিতে, যা দেখতে প্রতিদিন ছুটে আসছেন আশপাশের মানুষ। সরকারি প্রণোদনায় 150 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে শেরপুরে। ফলন ভালো হয়, প্রতি হেক্টর জমিতে 2 টন বীজ পাওয়ার আশা কৃষকদের। কম সময়ে লাভ বেশি হয়, সূর্যমুখী চাষে ঝুঁকছেন অনেকেই। নাগানের পর আমি দেখতেছি এটা খুব ভালো লাভজনক একটা ফসল। আমার কৃষি অফিস থেকে ডেকে নিয়ে 1 কেজি বীজ দিছে। আমি 9% জমি করছি। সূর্যমুখী ফুলটা দেখতে খুবই সুন্দর, তাই আমি এখানে দেখতে আসছি। আশেপাশে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। এদিকে 5 বছর আগে উত্তরের জেলা পঞ্চগড়ে সূর্যমুখী চাষ শুরু করেন কয়েকজন। বাজারে চাহিদা থাকায় এবং উৎপাদন খরচ কম হয় বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ করছেন তারা। ফুলের বাগান করছে, সে বাগান দেখতে এসে আমরা অনুভূতি ভালো লাগলো। এই এলাকায় এই প্রথম আমরা সূর্যমুখী ফুলের আবাদ করছি। আমি আশা করি যে এটিতে আমি লাভবান হব এবং ভবিষ্যতে এটি আরো বিস্তারভাবে চাষ হবে আমাদের এলাকায়। সূর্যমুখী চাষ ও এর বীজ বিক্রিতে কৃষকদের সহযোগিতার কথা জানান এই কর্মকর্তা। কৃষকদেরকে আমরা প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি এবং তারা এই ফসলটি চাষে আগ্রহ প্রকাশ করছে এবং আমরা মনে করি যদি এটা চাষ সম্প্রসারিত হয় তাহলে স্থানীয়ভাবে ভোজ্য তেলের চাহিদা এখান থেকে পূরণ করা সম্ভব হবে। সূর্যমুখী থেকে উন্নত মানের কোলেস্টেরল মুক্ত তেল উৎপাদন হয়, তাই ফুলটির চাষ বাড়াতে সহযোগিতার পরামর্শ স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।